সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। পথহারা পথিকের মতো দিশেহারা বিএনপি, দলটির রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের অভিযোগ, সরকার প্রতিশোধের খেলায় মেতেছে কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় গন্তব্য খোঁজার রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ; মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক; এবং কুদ্দুস আফরাদ, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। জলবায়ু পরিবর্তনে ঋতু বৈচিত্র্যে ভয়াবহ ছন্দপতন, গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে পড়ছে দেশ, 3 দিন হিট অ্যালার্ট জারি, চুয়াডাঙ্গায় তাপমাত্রা ঠেকেছে 41 ডিগ্রি। বিএনপির বিরুদ্ধে কোনো মামলায় রাজনৈতিক নয়, অগ্নি সন্ত্রাসের 60 লাখ গ্রেফতারের দাবি মিথ্যা কান্না ছাড়া কিছুই নয়, কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়ল বাস, চাকায় পিষ্ট হয়ে নিহত সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশলী। রাজশাহীতে ট্রাক চাপায় প্রাণ গেল 3 মোটরসাইকেল আরোহীর। সিন্ডিকেট চক্রের খপ্পরে ভোজ্য তেল, আগের কেনা সয়াবিন তেল বিক্রি হচ্ছে নতুন বাড়তি দামে, বাজারে আলু ও পেঁয়াজের ঝাঁজ, মরার উপর খাড়ার ঘা ভোক্তার। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি গন্তব্য খোঁজার রাজনীতি। মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। আজকে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে কোনো মামলাই রাজনৈতিক নয়, অগ্নি সন্ত্রাসের মামলা হয়েছে। 2013-14-তে যে অগ্নি সন্ত্রাস বিএনপি করেছিল সেই ঘটনার মামলা হয়েছে এবং বিএনপির মামলাগুলো দ্রুত যেন বিচার শেষ করা হয় এমন একটি নির্দেশনাও দেওয়া হয়েছে। দুটি প্রশ্ন আপনার কাছে। আসলে রাজনৈতিক মামলার সংজ্ঞা কি? আইনে তো রাজনৈতিক মামলার সংজ্ঞা বলতে কিছু নেই। আর আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলছেন যে বিএনপি এখন পথহারা, দিশেহারা প্রতীক, বিএনপির সামনে রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই, বিএনপি নেতাকর্মীরা এখন হতাশ। আসলে রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণ করে কে? দলের ভবিষ্যৎ নির্ধারণ করে দলের নেতারা, এটাই স্বাভাবিক। আর আপনি যে দুইটা প্রসঙ্গে বললেন যে রাজনৈতিক মামলা বলতে আসলে কি বোঝায়, এর কোনো সংজ্ঞা আছে কিনা? আমার পাশে একজন আইনজীবী আছেন, উনিও বলতে পারবেন যে আইনের খাতায় রাজনৈতিক মামলা বলতে কোনো মামলা আছে বলে আমার জানা নাই। তাহলে রাজনৈতিক মামলা কথাটা উঠে কেন? বিএনপি বলছে কেন? বিএনপি কি সবসময় এগুলি মিথ্যা বলে? বিএনপি এরা কি সবাই সন্ত্রাসী, সবাই অগ্নি সন্ত্রাসী? হাবিবুর নবী সোহেলের বিরুদ্ধে 350 মামলা, সে এত বড় সন্ত্রাসী বাইরে ঘুরে বেড়ায় কেন? মানে 350 বার সে সন্ত্রাসী মানে কর্মকাণ্ড করছে আইনের বিবেচনায়, তাহলে ঘুরে বেড়ায় কেন? আমি আপনাকে একটা কথা বলি, 111-এর পর যে সামরিক সরকারটা আসলো না, তারা অনেকের বিরুদ্ধে মামলা করেছিল এবং সেগুলো যে ক্যাঙ্গারু কোর্ট টোট কি বলে, যে গেছে তারই 13 বছর 14 বছর জেল হয়ে গেছে। আওয়ামী লীগ বিএনপি সবাই বলছে এটা ক্যাঙ্গারু কোর্ট। তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এসে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলাগুলোকে প্রত্যাহার করা হলো। কি বিবেচনায় প্রত্যাহার করা হলো? যে এই মামলাগুলো রাজনৈতিক বিবেচনায় করা হয়েছে বলে সেগুলোকে প্রত্যাহার করা হলো। বিএনপি বোধহয় একটা প্রত্যাহার করা হয়েছিল যতদূর আমি জানি, আর সবগুলো কিন্তু রয়ে গেছে। ওরকম একটা মামলাতে কিন্তু খালেদা জিয়া এখন জেলে আছেন। তাহলে আওয়ামী লীগের যে মামলাগুলো প্রত্যাহার করা হয়েছিল এগুলি কি মামলা ছিল? রাজনৈতিক মামলা নাকি ফৌজদারি মামলা? যদি ফৌজদারি মামলা হয়, সবগুলো মামলা আপনার সরকারে এসে প্রত্যাহার করলেন কেন? তাহলে ওই যে মামলাগুলো, ওইটাকে ওনারা যেভাবে সংজ্ঞায়িত করছেন, যদি হাইপোথেটিক্যালি ওই সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় না এসে বিএনপি ক্ষমতায় আসতো, আমরা কি দেখতাম? ঠিক উল্টাটা দেখতাম, যে বিএনপি সব মামলা, পলিটিক্যাল মামলা সব প্রত্যাহার করা হয়েছে, আওয়ামী লীগের সব থাকতো, বলা যায় না আওয়ামী লীগের কে কে যেন জেলে থাকতো। তো এই হলো রাজনৈতিক মামলার সংজ্ঞা। আমি খাতা কলমে কোনো সংজ্ঞা নাই, আমি আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিলাম যে কোনগুলির রাজনৈতিক মামলা। এখন যেগুলিকে বিএনপি বলতেছে, আওয়ামী লীগ বলতেছে রাজনৈতিক মামলা বলে কোনো মামলা নাই, সব সুন্দর, এগুলো সব সুনির্দিষ্ট মামলা। ময়লার গাড়ি ভাঙছে মির্জা ফখরুল, এই জন্য মির্জা ফখরুলের গায়ে কিছু ময়লাও লাগছে, অতএব তার আমরা আতসিক কাজ দিয়ে দেখছি হ্যাঁ ময়লা পাওয়া গেছে,
অতএব সে গাড়ি ভাঙচুরের মামলায় আছে এই বুড়া বয়সে। হুম এটা এটা রাজনৈতিক মামলা না, এটা হলো ফৌজদারি মামলা হচ্ছে কিন্তু ওনাদের বিরুদ্ধে। এখন যদি কোনদিন বিএনপি ক্ষমতা আসে, আপনি দেখবেন সব মামলা প্রত্যাহার হয়ে যাবে। হুম তারা বলবে সব রাজনৈতিক মামলা। আর তখন এই মামলা যারা করেছেন এবং এখন যারা কথা বলছেন তাদের বিরুদ্ধে আবার মামলা হবে। তারা বলবে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা করতেছে। সমস্যাটা কথা আমি বলি ভাই, ওনারা মারামারি করুক ভাই, এগুলি বলা বলি করুক, এগুলি না আমার মাথা ব্যথা নাই। আমার কথাটা হলো কি জানেন, দেখেন এই দেশে সবাই কিন্তু পলিটিক্স করে না, হুম সবাই কিন্তু আওয়ামী লীগ বিএনপি করে না। এখানে প্রচুর আমাদের মতো বুড়া ধরাও সব না, হুম এখানে কিন্তু প্রচুর ইয়াং পোলাপার আছে, 7-8 পরে আছে না। এরা কি শিখতেছে, এরা কি দেখতেছে, এ কি মিলাচ্ছে তারা, যে কি সত্য কথা বলছে আমাদের পলিটিক্যাল লিডাররা। এটা হলো সমস্যা, যে একটা জাতি, একটা জেনারেশন, একটা প্রজন্ম সামনের দিকে অগ্রসর হচ্ছে কি তথ্য সঙ্গে। দেখেন এই দেশটা একদিন থাকবে, আওয়ামী লীগ একদিন নাও থাকতে পারে, বিএনপি একদিন নাও থাকতে পারে, সরকার নাও থাকতে পারে, ভাই এই দেশটা থেকে যাবে, এই দেশের জনগণ নাগরিকরা থেকে যাবে, আমি আপনি থাকবো না, আমাদের পরের প্রজন্ম থেকে যাবে। তারা আমাদের সম্পর্কে কি ভাববে, জি যেটা করেছে নাকি। জি জর্জ ভাই, মাসুদ কামাল ভাই তো অনেক বিষয়গুলো নিয়েই কথা বললেন। আর রাজনৈতিক মামলা বলে আইনের ভাষায় যে কিছু নেই সেটি আপনিও জানেন, আমরা সবাই জানি। তারপরেও যেটি প্রশ্ন মাসুদ কামাল ভাই তুলেছিলেন যে তাহলে যখন আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের নামে বিএনপি সরকার সে সময় যে মামলাগুলো দেওয়া হয়েছিল সেগুলো কেন রাজনৈতিক মামলা বিবেচনায় আপনারা সেটি নির্বাহী আদেশে মামলাগুলো বাতিল করলেন? আর যখন আপনারা ক্ষমতায় থাকেন তখন যে মামলাগুলো বিরোধীদের নামে হয় তখন আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা বলেন। আবার যখন আপনারা বিরোধী দলে যান তখন আবার সরকারি যদি অন্য দল থাকে তারা যখন আপনাদের বিরুদ্ধে মামলা দেয় তখন আপনারা হয়রানিমূলক মামলা বলেন বা রাজনৈতিক মামলা বলেন। ধন্যবাদ আপনাকে, আমাদের জন্য বিজ্ঞ সমালোচক সহ যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের রাজনীতির যে আমাদের সংস্কৃতি, সেই সংস্কৃতিতে এই সমস্ত আবহমান কাল ধরেই আমরা একে অপরের প্রতি এরকম দোষারোপ দিয়ে যাচ্ছি। তো এই পরিষ্কার বিষয় যেটা যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি যেভাবে বলছে যে তাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলকভাবে মামলা দেওয়া হয়েছে, কথাটা খুব যে বেশি পরিমাণে ঠিক তা কিন্তু নয়। তার কারণ হচ্ছে বিএনপি এই সরকার পতনের আন্দোলন শুরু করার পরে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন স্থানে আগুন জ্বালা শুরু হয়ে গেল, বাসে আগুন, ট্রাকে আগুন, এখানে আগুন, সেখানে আগুন দিয়ে একটা তাদের আন্দোলনকে জমানোর জন্য বাংলাদেশের রাজনীতির যে প্রক্রিয়া সেই একই প্রক্রিয়া ওনারা অনুসরণ করলেন, জ্বালানো পোলানো শুরু করে দিলেন। এবং এর সর্বশেষ ওনারা করলেন 28 তারিখে সারা ঢাকা শহরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে ফেললেন। এবং এই সমস্ত নাশকতা ক্ষেত্রে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা জড়িত তাদেরকে কেউ না কেউ কোনো না কোনোভাবে নির্দেশনা দিয়েছে। এবং এই সমস্ত আন্দোলনের যে সমস্ত আপনার পদ্ধতিগত পরিকল্পনা আছে, কখন তারা পল্টন ময়দানে আগুন দেবে, কখন কোন পেট্রোল পাম্পে আগুন জ্বালাবে, কখন যাত্রাবাড়ির কোন ট্রাকে আগুন দিতে হবে, এইগুলো তাদের আন্দোলনের পদ্ধতিগত পরিকল্পনার অংশ। সেই অংশকে কোনো না কোনো নেতারা তো তাদেরকে নির্দেশনা দিয়েছেন, ইন্ধন দিয়েছেন, কোনো প্রক্রিয়ায় এটা হয়েছে। তো ঠিক ওই জায়গাতে আওয়ামী লীগ বারবার বলেছিল যে আপনারা সরকার পতনের আন্দোলন করেন, সব ঠিক আছে, আপনারা মানুষজন জমায়েত করে আন্দোলন করেন, তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর ওয়াস্তে আপনারা এই জ্বালিয়ে পুড়িয়ে জনজীবন বিপর্যয় করার কোনো ব্যবস্থা করবেন না। ওনারাও কথা দিয়েছিলেন যে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের ভেতরেই যাব, কিন্তু শেষমেশ দেখা গেল যে ওনারা ওনাদের কথা রাখেন নাই, ওনারা আবার সেই জনজীবন বিপর্যয়কর অবস্থার ভিতরে ওনারা গেলেন। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের মানুষের জীবন এবং জানমাল রক্ষার্থে তাদেরকে ব্যবস্থা নিতে হয়েছে। এবং সেই ব্যবস্থার ক্ষেত্রে কোনো কোনো জায়গায় কোনো কোনো বড় বড় নেতা, বিএনপির বড় বড় নেতা, তাদের নাম ইনক্লুড হয়েছে। এখন সেটা তদন্ত সাপেক্ষে ওনারা যদি এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে জড়িত না হয়ে থাকেন, চার্জশিট থেকে যদি নাম বাদ পড়ে তাহলে তো ওনারা বাদ পড়েই গেলেন। হুকুমের আসামি হিসাবে আমাদের দেশের আইনে একটা ব্যবস্থা আছে, সেই হুকুমের আসামি হিসাবে মির্জা ফখরুল সাহেবকে হয়তো বা আসামি করা হয়েছে, এবং পরবর্তী যদি দেখা যায় যে না উনি এর সাথে জড়িত না, উনি চার্জশিট থেকে বাদ পড়ে যাবেন, উনি এমনিতে জামিনে আছেন, তখন তো মামলা থেকে খালাস পেয়ে যাবেন। দেখেন এইগুলো যদি আমরা এই রাজনীতির এই বিষয় নিয়ে পর্যালোচনা করতে থাকি তাহলে আমি বলবো যে এখন গত 15 বছর বাংলাদেশে রাজনীতিতে রাজনীতিবিদরা অন্তত একটা নিশ্চয়তায় আছে যে তাদেরকে কেউ প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করবে না, তাদের জনসভায় কেউ গ্রেনেড মেরে উড়িয়ে দেবে না,
এই নিশ্চয়তা বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিত করেছে যে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের হঠকারী এবং নৃশংস কর্মকাণ্ড কোনোদিন আর হবে না। সেই জায়গা থেকে অন্তত আমার মনে হয় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারেন যে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কিন্তু তারা খুব স্বাভাবিক নিয়মে চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে তারা বলেন যে আমাদের স্বাধীনতা খর্ব হয়েছে। এখন স্বাধীনতা কোন জায়গায় খর্ব হয়েছে, কতটুকু খর্ব হয়েছে, এইটা আর কেউ বলেন না। শুধু বলেন যে আমাদের স্বাধীনতা খর্ব হয়েছে, অথবা বলেন যে আমাদের গণতান্ত্রিক চর্চায় বাধাগ্রস্ত হচ্ছি। অথচ আমরা কিন্তু কয়েকদিন আগে এই স্বাধীনতার সূচকে আমরা দুই ধাপ পেছানোর আগেই, কয়েক মাস আগেই কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছিল যে বাংলাদেশ পৃথিবীর যত গণতান্ত্রিক দেশ আছে এর ভেতরে মধ্যম অবস্থানে আছে। ভালো, বাংলাদেশ মধ্যম অবস্থানে আছে, যদি আরো উন্নতি করতে হয় গণতন্ত্রের ক্ষেত্রে, তো এই দায়টা কি শুধুই আওয়ামী লীগের নাকি? আওয়ামী লীগ একা তো রাজনৈতিক দল না, এদেশে আরো রাজনৈতিক দল আছে। তারা যদি তাদের দায়িত্বপূর্ণ আচরণ করতে ব্যর্থ হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা যদি বিশ্বের ভেতরে আমরা মধ্যম স্থানে থাকি, তাহলে এই দায়টা তাদেরও নিতে হবে। কিন্তু শুধুমাত্র তারা নিজেদের মানে রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড কর্মসূচি সেইগুলো যেহেতু বুদ্ধিহীন হয়ে গেছে, একটা নির্বোধের মতো রাজনৈতিক বৃত্তের ভিতরে ঘুরপাক খাচ্ছেন, ঘুরপাক খাবার ফলে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, দায় দিচ্ছে আওয়ামী লীগের উপরে। আফরাদ ভাই, দুজনের বক্তব্যই মোটামুটি একেবারেই পরিষ্কার। যেটি জর্জ ভাই বললেন যে এই যে দোষারোপের যে সংস্কৃতি চলে আসছে বাংলাদেশের রাজনীতিতে, আর যেটি মাসুদ কামাল ভাই বলছিলেন যে এই রাজনীতি দেখে আসলে তরুণরা কি শিখছে। ওটা ঠিকই আছে। প্রথমে আমি ধন্যবাদ জানাই সাংবাদিক মাসুদ কামাল এবং আমাদের যুব নেতা সাবেক সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সহ যারা দেখছেন এখন টেলিভিশনের সামনে আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে এই যে রাজনৈতিক মামলা নিয়ে মাসুদ কামাল সাহেব বললেন, আসলে চমৎকার একটা সংজ্ঞা আজকে পেয়ে গেলাম। এটা একবার করার না, আমি কিন্তু মধ্যে এসেই দিচ্ছি, একটা সংজ্ঞা কিন্তু বেরিয়ে গেছে যে রাজনৈতিক মামলাটা কি। সেলিম আলতাফ জর্জ ভাইও বললেন, আমি কিছুই দ্বিমত করতেছি না, একবারে তাদের সাথে সহমত করে বলতেছি, আমাদের এখানে খামতিটা বা ঘাটতিটা যে জায়গায়, এই অপরাধ তো কেউ না কেউ করছে, এবং এই অপরাধগুলো কিন্তু সত্যিকার অর্থে চিহ্নিত হচ্ছে না এবং লিঙ্গার করা হচ্ছে। এই যে মাসুদ কামাল ভাই বললেন হাবিবুন নবী সুহেলের নামে 300 মামলা, বাইরে আছে কিভাবে? কথা তো সত্য। যদি সে দোষী হয় তাহলে একটা ফাইন্ডিংসে যাওয়া উচিত, এতদিন তো থাকা উচিত না। তো এখানে রাজনৈতিক বিষয়টা হচ্ছে যে রাজনীতি বোথ সাইড রাজনীতি করছে, কিন্তু আসলে পিছে মরছে হচ্ছে সাধারণ মানুষ। সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষের জনজীবনে অস্থিরতাটা ক্ষতিগ্রস্ত, জনজীবনে অস্থিরতা আছে। আমরা সবসময় সরকারের তরফে যারা থাকে তারাই অস্থিরতার জন্য দায়ী করে অপোজিশনকে, কিন্তু এই অস্থিরতায় কিন্তু অপোজিশন এবং পজিশন দুই পক্ষেরই যারা উপরে আছে তাদের কোনো ক্ষতির সম্ভাবনা কিছু হয় না, সাধারণ মানুষ হয়ে যায়। আমরা চাই এগুলো রফা দফা হোক। এক, সাধারণ মানুষ চায়, অর্থাৎ আমি সাধারণ মানুষের পক্ষ থেকে বলছি, এইগুলো একটা রফা দফা হোক। এই যে 28শে অক্টোবর বলেন বা 13-14 যে প্রসঙ্গটা আপনি আনলেন, অগ্নি সন্ত্রাস তো ঠিকই হয়েছে, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট করা হয়েছে, বাসে বোমাবাজি করা হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে। এখন পর্যন্ত এগুলোর বিচারগুলা ঝুলিয়ে রাখার মানে হয় না। যারাই থাক, শুধু বিচার না, এখন ঝুলিয়ে রাখে যদি আমি তাকে আমি যেটা বলছি কালার করি তাহলে করতে পারবো, তাতে কিন্তু আখেরে স্থিতিশীলতা থাকবে না, স্থায়ী আমরা যেটা চাই দেশের মধ্যে। অবশ্যই কেউ দায়ী আছে, মাসুদ কামাল ভাই ওটা বলেন নাই, দায়ী তো কেউ না কেউ আছে, এবং সেই দায়ী লোকগুলা সাজার আওতায় আসুক। আমি মনে করি তাহলে কিন্তু অনেকটা স্থিতি আসবে, রাজনৈতিক স্থিতিটা আসবে, সত্যিকারের কালপিটটা বেরিয়ে যাবে। আর যদি এটা ঝুলিয়ে রাখা হয়, হেফাজতের ঘটনাটা খেয়াল আছে কবে, এর চেয়ে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড ঢাকা সিটিতে মানে মুক্তিযুদ্ধের পরে আমি দেখিনি এরকম নারকীয় ইয়েটা, আজ পর্যন্ত এটার কিন্তু কোনো ফয়সালা হয় নাই। সো এইগুলো ফয়সালা করা দরকার, এক। আর দুই হচ্ছে এইখানে এই যে রাজনৈতিক মামলা বলে এটা দুই পক্ষই কিন্তু ফায়দা নেয়, বিএনপিও নেয়, আওয়ামী লীগও নেয়। এই ফায়দাটাতে আখেরে কার লাভ হচ্ছে সেটা ওই দুই দল ভালো বোঝে। দুই দল বলতে গেলে প্রমিনেন্ট দলগুলা, ওদের কাছে কিন্তু সব রশির গুঁড়াগুলা থাকে এবং তারা এটাকে ব্যবহার করে যার যার মতো। উনি একটু খোলাখুলি বলছেন, জর্জ ভাই খোলাখুলি বলছেন যে এরা ক্ষমতা আসলে এ হবে, ওরা ক্ষমতা আসলে আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতা আসলে বিএনপির রাজনৈতিকভাবে সব ছাড় পেয়ে যাবে, আওয়ামী লীগ আবার কালার করা হবে। কিন্তু এইটা তো ফয়সালা হচ্ছে না, ফয়সালাটা দরকার। আর আপনি যেটা বলছেন
যে এই যে নতুন জেনারেশন, যেটা কামাল ভাই বললেন, নতুন জেনারেশন, আমাদের যা আপকামিং জেনারেশন, এটা আমি কামাল ভাইকে বলবো এতে উদ্বিগ্ন হওয়ার কারণে আপকামিং জেনারেশন অনেক ফাস্ট বুঝে, তারা যে বুঝে না তা না। আমার পাশের দেশ ভারতও সেম কেসই হয়, খুব যে ভালো হয় তা না। পাকিস্তান, শ্রীলঙ্কা, আমরা যে সাবকন্টিনেন্টে আছি রাজনীতিটা এরকমই, যে যতক্ষণ পাওয়ার আছে একরকম কথা বলে, যে পাওয়ারের বাইরে যে অন্য কথা বলে। এর ভিতর থেকেই যা বুঝার, যা ধরার, যা শেখার জেনারেশন শিখবো। আমি আপনিও শিখছি। আমার আপনার এখন মনে হচ্ছে হয়তো আমাদের অতীতকালটা খুব ভালো ছিল, আবার এখন যে জেনারেশন এটা 10 বছর পরে বা 15 বছর পরে 20 বছর পরে বলে যে আমার বাপ চাচারা যা করছে আরে কত দেখছি এখন কত খারাপ, আমরা এই জায়গা থেকে উত্তরণ হব না। এটা হচ্ছে সাবকন্টিনেন্ট, এক একটা জায়গার এক একটা ভূ প্রকৃতির এক এক ধরনের রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, সব কিছুই ওইভাবেই চলে। এর চেয়ে বেশি হতে পারবো না। আমরা ইউরোপ হয়ে যেতে পারবো না, যত চেষ্টা চালাক। ইউরোপের মতো সত্য কথা বলবে না। আমরা এখানে যেভাবে ধর্মের রাজনীতি করি, তাহলে সব সত্য কথা বলার কথা, সবাই কম বেশি। কিন্তু আমরা সবাই জানি এইখানের চেয়ে মিথ্যাচার খুব কম দেশে হয়। এখানে মানুষ খুব আবেগপ্রবণ, কারণ ধর্মটা আছে এদের কাছে। ধর্ম যেখানে বেশি, এখানে কিন্তু মানুষকে আবেগপ্রবণ করানো যায়। জি, মাসুদ কামাল ভাই, উপজেলা নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে। বিএনপি নির্বাচন বর্জন করেছে এবং তারা আগের যে সিদ্ধান্ত সেটি জানিয়ে দিয়েছে, যদিও শেষ সময়ে এসে তারা সেই সিদ্ধান্তটি জানিয়েছে স্পষ্ট করে। এর মধ্যে গণমাধ্যমেও আসছে যে দলটির সাবেক এবং বিভিন্ন সময়ে বহিষ্কৃত প্রায় 45 থেকে 50 জন নেতাকর্মী উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন। এই যে বিএনপি উপজেলা নির্বাচনটিও বর্জন করলো, এতে তৃণমূলে কোনো অস্থিরতা তৈরি হবে কিনা? তৃণমূলের ব্যাপারটা না আসলে আমি ওইভাবে বলতে পারবো না। কেন? আমি তো নিজে যেহেতু বিএনপি রাজনীতি করি না, কাজে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। তবে আমি যে মনে করি বিএনপি যে কাজটা করেছে এটি তো বিএনপি রাজনীতি। বিএনপি যদি উপজেলা রাজনীতিতে উপজেলা ইলেকশনে যেত, ধরেন আপনি উপজেলায় নির্বাচনে যদি অংশ নেয় এবং সেখানে যদি বিএনপি খুব ভালো রেজাল্ট করে, তাদেরকে দেশের ক্ষমতায় কোনো পরিবর্তন আসবে না। বিএনপি কি চায়? বিএনপি তো ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যাওয়ার জন্য ছিল সংসদ নির্বাচন। ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন, তারা যখন সেই নির্বাচনে যায় নাই, মানে ফরজ নামাজে পড়ে নাই, তাহলে নফল নামাজ তারা যদি না পড়ে, এতে অবাক হওয়ার কি আছে? বিএনপি কি একবারও বলেছে যে আমরা চিন্তা ভাবনা করছি তোমরা অপেক্ষা করো? বলে নাই তো। বিএনপি আগের সিদ্ধান্তই আছে এবং তাদের একটাই সিদ্ধান্ত, তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। কেন যাবে না? তারা ব্যাখ্যা দিয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনই যথাযথ প্রক্রিয়ায় মানুষের ভোটাধিকারের মূল্যায়ন হবে না, এই তাদের ব্যাখ্যা স্ট্রেট। তাহলে তো যাবে না, যায় নাই। এবং এই যে না যাওয়াটা, এটাতে বিএনপির যারা গিয়েছে, মানে কোনো যে বললেন না কয়েকজন 20-25 জন, কেউ বলছে 45 জন যারা গিয়েছে, হ্যাঁ অনেকে গিয়েছে, এরা হয়তো এখন আর বিএনপির সঙ্গে সেভাবে সম্পর্ক রাখতে চায় না। তারা হয়তো নগদ কিছু লাভের চিন্তা করে যে পরে আসলে পরে দেখবনি। যেমন কয়েকদিন আগে দেখলাম যে আওয়ামী লীগের একজন এমপি আহমদ হোসেন সাহেব, উনি বিএনপির একজন লোককে নয়ন নাকি কার, তাকে নিয়ে বলেন যে ইনি আমার প্রার্থী। এখন লোকে বলছে যে না, উনি তো বিএনপি ছিল, একসময় ছিল, এখন নাই। শাহজাহান মোশাররফ দেখুন বিএনপি ছিল, এখন কিন্তু বিএনপি করেন, উনি আওয়ামী লীগ করেন। তো রাজনীতিতে দল পরিবর্তন তো কোনো অন্যায় কিছু না, এটা তো হতেই পারে। এখন তারা বুঝতে পারছে আওয়ামী লীগ বেটার দল, আওয়ামী লীগ চলে আসছে, কোনো সমস্যা নাই। কাজে এটা হতেই পারে। কিন্তু বিএনপি ইলেকশনে যে যায় নাই, সেটা হলো এটা তাদের রাজনীতি। তারা মনে করে এটা না গেলেই তাদের জন্য ভালো হবে, তারা যায় নাই। এখানে আমি ওদের মধ্যে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব অথবা সিদ্ধান্তহীনতা এটা আমি দেখি না। বরঞ্চ এই নির্বাচনটা নিয়ে আমার মনে হয় বিএনপির চেয়ে একটু বেশি বিপাকে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিপাকে আছে বলেই কিন্তু তারা নৌকা মার্কা কিন্তু দেয় নাই। নৌকা মার্কা মানে মার্কা দেওয়ার কিন্তু আইন আছে, মানে আইনগতভাবে আপনি দিতে পারেন, কিন্তু তাও তারা দেয় নাই এবং না দিয়ে গেলে তাতেও তারা তৃপ্ত না। এখন তারা ওই যে পরিবারতন্ত্র, যে ওটাকে থামানোর চেষ্টা করতেছেন, যে না বউকে ডিমোশন দেওয়া যাবে না, ছেলেকে দেওয়া যাবে না, মেয়েকে দেওয়া যাবে না, এন্ডিকোটারকে দেওয়া যাবে না, এবং এটা আওয়ামী লীগ থামাতে পারবে না। আপনি নিশ্চিত থাকেন এটা আওয়ামী লীগ থামাতে পারবে না। এই কারণে আওয়ামী লীগের এই আহ্বানে মাত্র একজন সাড়া দিয়েছে, আমরা দেখলাম। ওই তো থামাতে পারবে না তো। কমপক্ষে আমার হিসাব হলো যে 20-22 জন আছে, মানে একদম মানে প্রথম যে সম্পর্ক। আর ওই যে খালাতো ভাই মামাতো ভাই হিসাব করলে প্রায় 30-40 জন হবে। থামাতে পারবে না আওয়ামী লীগ। খালাতো ভাই মামাতো ভাই বলতেছে যে আমার সাথে কোনো সম্পর্ক নাই। আরে ভাই, এত দূর যাওয়া দরকার কি?
ওবায়দুল কাদের সাহেবের যে আপন ভাই, যিনি ওখানকার মেয়র এখনো আছেন, যিনি আছে মির্জা কাদের, উনি কি ওনার ভাইয়ের কথা শুনছে? ভাইয়ের বিরুদ্ধে সমানে বলা বলি করছে। এই 1-2 বছর আগে তো এই ঘটনা দেখছি আমরা। কাজে ভাই ভাই তো মিল নাই, আমরা অন্য সময় দেখছি। কাজে এই ধরনের কথা আওয়ামী লীগ থামাইতে পারবে না। তা আওয়ামী লীগকে বলতে হয় কেন? বলেন বলতে হয় কেন? বলতে হয় এই কারণে যে আওয়ামী লীগ যে রাজনীতিটা তাদের করা দরকার, সেই রাজনীতিটা কেন্দ্র থেকে যা বলা হচ্ছে, সেই রাজনীতিটা তার দলের মাঠ পর্যায়ে সে এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের আহ্বান কেউ শুনছে না। এমনকি দলের এত পাওয়ারফুল লিডার শেখ হাসিনা, ওনার কথাও কেউ শুনছে না। এবং এটা যে শুনবে না, এটা ওনাদের জানার কথা। জানার কথা, ইউপি ইলেকশনে প্রাইম মিনিস্টার নিজের সিগনেচার করে দিছে, নমিনেশন দিছে, শুনি নাই। বিদ্রোহীরা পাশ করছে, বহিষ্কার করছে, আবার ফেরত দিচ্ছে, আবার ফেরত দিচ্ছে। আপনি দেখেন না, বহিষ্কার নিয়ে আমি একটা কথা বলি, সিম্পলি একটা উদাহরণ, এর চেয়ে জ্বলন্ত উদাহরণ তো আর নাই। এই যে আপনার গাজীপুরে জাহাঙ্গীর সাহেব, জাহাঙ্গীর সাহেবের বহিষ্কার করলো যখন প্রথমবার, বললো চিরজীবনের জন্য বহিষ্কার। চিরজীবন শব্দটা যোগ করার দরকারটা কি ছিল ভাই? কি দরকার ছিল? মানে এটা সিরিয়াসনেস আমি জীবনে এর আগে শুনি নাই যে চিরজীবন বলতে কিছু আছে। সেই চিরজীবনের মেয়াদ কতদিন ছিল? 11 মাস। ওই চিরজীবনের মেয়াদ ছিল 11 মাস। 11 মাস পরে ফেরত দিছে, নিয়ে ওই মায়ের ইলেকশন, মাকে ইলেকশন দাঁড়া করালো, আবার বহিষ্কার করলো। মা পাশ করে আসলো, আবার তাকে নিয়ে নিল। আওয়ামী লীগ কি প্রমাণ করছে? যে তাদের দলীয় সিদ্ধান্তর চেয়ে জাহাঙ্গীর আলম মোর পাওয়ারফুল। জি, এটা হতে থাকবে। জি জর্জ ভাই, আজকেই গণমাধ্যমে দেখছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্ট করেই বলেছেন যে যারা উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন কেউ দাঁড়িয়েছেন, তাদেরকে কোনো সমর্থন না দিতে বা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে এই আহ্বানে মাত্র একজন সাড়া দিয়েছে। তাহলে কি তৃণমূল আওয়ামী লীগের হাইকমান্ডের এই যে সিদ্ধান্ত সেটি মানছে না, বা আপনারা মানাতে কি ব্যর্থ হচ্ছে? না, আসলে দেখেন, আমাদের বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থা এখন, সেই নির্বাচনী ব্যবস্থায় একটা রাজনৈতিক দল অনুপস্থিত, এবং তারা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবেই অনুপস্থিত। তারা চাচ্ছে যে দেশের রাজনীতিতে এক ধরনের ক্যাওস ক্রিয়েট হোক, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, যে বিশৃঙ্খলার সুফলটা ওনারা হয়তোবা পেছনের দরজা দিয়ে পেতে পারেন বলে মনে করছেন, যার কারণেই এরকমের একটা পরিস্থিতি সৃষ্টি করছে। এখন নির্বাচন কমিশন তাদের বিধি মোতাবেক সমস্ত নির্বাচন অনুষ্ঠিত করেন। সংসদ নির্বাচন হয়েছে, এখন একই প্রক্রিয়া এখন উপজেলা পরিষদ নির্বাচন আসছে, স্থানীয় পরিষদের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এখন এই নির্বাচনে অন্যান্য একটা বড় রাজনৈতিক দল যদি অনুপস্থিত থাকে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যখন অংশগ্রহণ করবে, তখন স্বাভাবিকভাবে আমাদের বিভিন্ন বিষয় মাথায় নিয়ে নামতে হবে। যে আমাদের এই নির্বাচনে আমাদের নিজস্ব দলীয় প্রার্থী বাদ দিলে, প্রতীক বাদ দিলে পরে কিভাবে এই রাজনীতিটা কন্ট্রোল হতে পারে, তৃণমূলে আওয়ামী লীগের অবস্থানটা কিভাবে সুসংহত হতে পারে, কিংবা বিএনপি যে বিশৃঙ্খল রাজনীতি উদ্ভব করার চেষ্টা করছেন, সেই বিশৃঙ্খলাটা কতদূর কমিয়ে রাখা যেতে পারে, এই অনেক বিস্তীর্ণ ভাবনা চিন্তা মাথায় নিয়েই কিন্তু এই সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, এখন এই সমস্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যে কোনো জায়গায় কিছু অসুবিধা হচ্ছে না তা না, অবশ্যই অসুবিধা হচ্ছে। সেই অসুবিধাগুলি আমরা অ্যাড্রেস করছি। সেই অসুবিধাগুলি আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ, দলের সাধারণ সম্পাদক মহোদয় অ্যাড্রেস করছেন, উনি বলছেন, এবং এই বলার ক্ষেত্রে উনি শক্ত নির্দেশনা দিচ্ছেন। এবং সেই নির্দেশনা মানার ক্ষেত্রে আপনি বলছেন এখন পর্যন্ত দেখা যাচ্ছে একজন মেনেছে, এখনো সময় শেষ হয়নি, উইথড্র ডেটটা এখন পর্যন্ত আছে। যদি শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ডের নির্দেশনা অমান্য করার ক্ষেত্রে আমাদের তৃণমূলের যে সমস্ত নেতাকর্মীরা আছেন তারা খুব একটা যত্নশীল না হন, অবশ্যই দলের প্রধান এবং দলীয় হাইকমান্ড তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। কেননা রাজনীতি আসলে আমি কোনো একটা জায়গায় রিজিড থাকতে কখনোই পারবো না। আমি এটা একটা সবসময় একটা পরিবর্তনশীল একটা ব্যবস্থা। কেননা আপনার বাস্তবিক প্রেক্ষাপটের উপরে নির্ভর করবে যে এই মুহূর্তে আমার রাজনৈতিক সিদ্ধান্তটা কেমন হবে। আমি 7 দিন আগে একটা বিষয়ে সিদ্ধান্ত নিলাম, কিন্তু 7 দিন পরে যদি রাজনীতির প্রেক্ষাপট বদল হয়ে যায়, এবং এই বদল হওয়ার কারণে আমার সিদ্ধান্ত কিন্তু বদল হতে পারে। দ্যাট ইজ পলিটিক্স। এটা বাস্তবতার নিরিখে সবসময় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক দলকে নিতে হয়। সেই কৌশলে আওয়ামী লীগ নিচ্ছে। এখন এই ক্ষেত্রে আমি যেটা বলেছি একটু আগে, সেই ক্ষেত্রে হ্যাঁ, যেহেতু বিএনপি নির্বাচনে অনুপস্থিত, আমাদের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হয়তো বা কোনো জায়গায় ছোটোখাটো কিছু সমস্যা হতে পারে। এখন মাসুদ কামাল ভাই বললেন যে 20-25 জন খুব ক্লোজ ফার্স্ট রিলেশন আছে, যদি আপনি ধরেন তাহলে 30-35-40 জনও হতে পারে, কিন্তু আসন কিন্তু 500-র উপরে। তো আপনি যদি সামগ্রিক অর্থে সে বিবেচনায় আনেন, তাহলে কিন্তু এটা যে খুব বড় একটা ভূমিকা রাখছে
তা কিন্তু নয়। তারপরেও আমাদের দলের ভেতর থেকে একটা শক্ত নির্দেশনা দেওয়া হয়েছে যে ফার্স্ট ব্লাড, ছেলে, ওয়াইফ কিংবা ভাই, এ ধরনের সম্পর্কীয় আত্মীয় যেন তারা জি। অবশ্যই নির্বাচন থেকে বিরত থাকে। আমাদের যারা প্রভাবশালী নেতা আছে তারা যেন তাদের ইনফ্লুয়েন্সটা না দিতে পারেন। এখন সেটা মানার ক্ষেত্রে উইথড্র ডেটটা পার হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কতটা কেমন কি হলো। জি, কুদ্দুস আফরোজ ভাই, এই যে উপজেলা নির্বাচনে বিএনপি তো বর্জনই করেছে এবং জাতীয় পার্টির কোনো প্রার্থী খুব একটা দেখা যায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 থেকে 4 জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো এই উপজেলা নির্বাচনে কি আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হতে যাচ্ছে কিনা? অলরেডি আমরা যতটুকু জানি যে 150টির মধ্যে 140 বা 41টিতেই আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগ। তাই হবে। তার কারণ হচ্ছে এখন তো এটা গোটা দেশে নির্বাচন হচ্ছে না, ভাগ ভাগ করে হচ্ছে ধাপে ধাপে প্রথমে। আর এই আত্মীয় স্বজন নিয়ে আমি একটু মধ্যে কথা বলি। আমি দুইজনের কথার সাথে একবারই একমত না, একবারই একমত না। আমি বরঞ্চ রাজনীতিকে পছন্দ করি। হুম। আমি মনে করি সে যদি রাজনৈতিক ধারার লোক হয়, এখন তো আর নমিনেশন দেওয়ার অবস্থা না, যেটা প্রতীক যেহেতু দিলে নমিনেশন হতো, তাকে সমর্থন দেওয়া উচিত যদি রাজনৈতিক। এখন একদিক দিয়ে আপনি পারিবারিক ধারাবাহিকতা রাখবেন, অযোগ্য লোকটাকে খালি অমুক মারা গেছে, অমুক হয়েছে, তার বদলে তার ছেলে, তার বউ, তার নাতিকে দিবেন। সে হয়তো রাজনৈতিক জীবনে রাজনীতিও করে নাই, তাকে দিয়ে দিবেন। আবার আরেক জায়গায় দেখা যাবে তার ছেলে কিন্তু রাজনীতি করত। এখন এখানে যে এমপি আছে এক জায়গায়, তার ছেলে হয়তো রাজনীতি করে এবং আগের থেকে সম্পৃক্ত, তাকে কেন বাদ দিবেন? কারণ এগুলো তো রাজনীতিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে রাজনীতিকে জীবনে রাজনৈতিক ব্যক্তিকেই সমর্থন করতে হবে। এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, দেখতে হবে যে সে অরাজনৈতিক কিনা, এই ধারার কাছাকাছি ছিল কিনা। যদি না থাকে অবশ্যই শর্টকাট করতে হবে। আর আসলে আন্তরিকভাবে কি দলগুলো চায়? আসলে আওয়ামী লীগ চায়, বিএনপি চায় নির্বাচনে আসা না আসার কথা বলছি না, এই যে নমিনি করে বা সমর্থন দেয়, যেটা দেয়, তারা কি যথাযথ লোককে দেয়? এই প্রশ্নগুলো কিন্তু আছে। এই প্রশ্নগুলো থাকলে দলের ভিতরে বিশৃঙ্খলা হয় না। এই যে বিএনপির কয়েকজন বিদ্রোহী করে হলো, উনি বললেন যে লোভে গেছে। লোভে না, ওরা দেখছে যে দীর্ঘদিন একটা রাজনীতি করতেছে কেন ভাই? রাজনীতি করতেছে কোন একটা প্রতিষ্ঠানের, সে পরিচালনা করবে, সে সরকারি কর্মকাণ্ডর মাধ্যমে জনগণের কিছু ভাগ্য উন্নয়নের চেষ্টা করবে, তার একটা দাগ তো স্থায়িত্ব রাখতে চায় এলাকায়। তো বিএনপির মতো বড় দল যখন, বরঞ্চ তারা ওই এই জাতীয় সংসদ নির্বাচন তারা বর্জন করছিল, সেটার একটা উদ্দেশ্য ছিল। কিন্তু স্থানীয় ভোট প্রত্যাখ্যান করাটা তারা অনেকটা সফল হয়েছে। আপাতত এই যে 2টা ধাপের নমিনেশন উপজেলার হচ্ছে, তারা কিন্তু সফল হয়েছে। কিন্তু তাদের আমি মনে করি না এটা তারা ঠিক কাজটা করছে। এই জন্য মনে করি না। স্থানীয় ভোটে কিছু হবে না বলছে, কিছু হবে না, কিন্তু স্থানীয় ভোটে ওই লোকগুলো ওই এলাকায় কিন্তু কর্তৃত্ব করতে পারবে। তার একটা কর্তৃত্ব জন্মে, তার প্রতিষ্ঠান টিকে থাকবে, তার রাজনীতিও টিকে থাকবে। এই রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না, যেহেতু অরাজনৈতিকভাবে এখানে তারা এখন যাচ্ছে। বিএনপির পরামর্শ বলা দরকার ছিল, সিম্বল দিব না, তোমরা যদি দাঁড়াইতে পারো, দাঁড়া টিকে থাকতে পারো, থাকো, ওইটাতে আমাদের রাজনীতির কোনো সংস্লেপ থাকবে না। তাহলে যেটা হতো, তার লোকগুলো এখানে কিন্তু সক্রিয় হতো। আমি এই জন্য বললাম, এই ধারার আমি রাজনীতি টিকিয়ে রাখার পক্ষে, যে কোনো উপায় হোক রাজনীতি সক্রিয় রাখার পক্ষে। রাজনীতি নিষ্ক্রিয় হয়ে গেলে খারাপ হয়, দেশ খারাপ হবে। রুল যারা করে, আমাদের আমলা হোক, অন্যরা হোক, তারা কিন্তু একটা সুযোগ পেয়ে যায়। এই সুযোগটা না পায়। আর আপনি যে প্রশ্নটা করছেন, যেটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ হবে কিনা, হবেই। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ না হয়তো কোনো উপায় নেই, কারণ যেহেতু আর জাতীয় পার্টি সে অবস্থাই নেই। বেসিক্যালি কোনো একটা ইয়াতে দাঁড়িয়ে ওই রকম তাদের ফিগার এখন নাই। এরশাদ মারা যাওয়ার পরে এমনি এরশাদ জীবিত অবস্থায় দলটা ক্ষয়িষ্ণু শেষ জায়গায় এসেছিল, তার নানান ইনডিসিশনের কারণে। রংপুর বেচ্ছা তার কোনো অস্তিত্ব ছিল না, বিচ্ছিন্ন 2-1টা জায়গায় ছিল। কিন্তু এই সম্প্রতি যেটা হয়ে গেল গত নির্বাচনে, এরপরে এই দলের আর এই দলকে নিয়ে মানে আগানোর চিন্তা তার দলের কর্মী মহলে সেরকম নাই। রংপুরে আছে কিনা, রংপুরের মেন এরিয়া গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, সেইখানে হবে কিনা, কতজন হবে ওইখানে যখন ভোটের এই উপজেলা নির্বাচন হবে, তখন আবার দেখবেন জাতীয় পার্টি আছে, কিছুটা আছে, কারণ প্রভাবটা ওই জায়গাটায়। তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই প্রধান ফ্যাক্টর। জামাতের কিছু লোক কিন্তু দাঁড়িয়েছে বেনামে, কিছু লোক তাদের দাঁড়িয়েছে। তাদের আমি শুনছিলাম যে তারা নাকি কোনো খবরও হয়েছিল একটা পত্রপত্রিকা, তারা এই নির্বাচনে বেনামে অংশ নেবে, পরে আর নেয় নেই। কিন্তু এই রাজনীতিকে টিকে রাখতে হলে রাজনৈতিক দলগুলো স্থানীয় ভোট ছেড়ে দেওয়া উচিত না।
জি। তাহলে তার রাজনীতিটা রুট পর্যায়ে থাকে। জি, মাসুদ কামাল ভাই, কুদ্দুস আফরাদ ভাই শুরুর দিকে একটি কথা বলছিলেন যে যারা বিএনপির সাবেক বলেন আর বর্তমান বলেন বা বিএনপির কর্মী বলেন, একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তারা দলের সিদ্ধান্ত বা একসময় দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছেন শুধু নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য নয়, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য। জনগণের বাকিটা স্থানীয় পর্যায়ে থাকে। রাজনীতিকে টিকিয়ে রাখা। জনগণের রাজনীতি ভাগ্য- বলতেই তো জনগণ আর কি। জনগণের ভাগ্য শুনে তো হাসি উঠতেছে, যাই হোক বেশি হাসা ঠিক না। তো আসলে ভাই নিজের ভাগ্য। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, জানেন এই প্রসঙ্গ উঠছে একটুখানি, এই জাতীয় পার্টি নাই কেন? এই যে আওয়ামী লীগ বলছে না যে তারা কোনো প্রতীক দিবে না, হুম। জাতীয় পার্টি এই দুঃখেই নাই। কারণ জাতীয় পার্টি এখন এমন একটা ক্ষয়িষ্ণু হতে হতে এমন অবস্থায় পড়ছে যে নৌকা ছাড়া তারা নির্বাচনের কথা চিন্তাও করে না। যদি প্রতীকটা থাকতো তাহলে হাতে পায়ে ধরে হয়তো একটা দুইটা প্রতীক পাইতো, পাইয়া হয়তো দু একটা আসনে তারা জয়ের কথা ভাবতো। হুম। এখন জাতীয় পার্টি যে একে একে ইলেকশন করবে তারা এই সাহসী নাই, এই সাহসী নাই, এই জন্য জাতীয় পার্টি নাই এখন। হুম। তো এটি হলো কি ঘটনা যে আসলে মানে আওয়ামী লীগের পলিটিক্সটা খুব অদ্ভুত, যে আওয়ামী লীগ খুব সুন্দরভাবে কিন্তু রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আর কোনো রাজনৈতিক দলই থাকবে না, আর কোনো দলই থাকবে না। কেউ মানে তাকে যে জড়ায় থাকে লতানো গাছের মতো, হুম। সে তো একে একে দাঁড়াতে পারে না, একটা গাছটাকে অবলম্বনে উনি অবলম্বনহীন হয়ে গেছেন এরা। আর কেউ কেউ নির্বাচন না করতে করতে একসময় হয়তো নির্বাচন করাটা ভুল হয়ে যেতে পারে। তো এই একটা অবস্থায় কিন্তু আওয়ামী লীগ মোটামুটি নিয়ে আসছে। হুম। এরপর আওয়ামী লীগকে আপনি দোষ দিতে পারবেন না যে একদিনের শাসন, এটা বলতে পারবেন না, কারণ আওয়ামী লীগ কিন্তু আসে না। ব্যুরোক্রেসির একটা আরেকটা মানে নকশা। একটা মানে চমৎকার। আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের দেশের ইতিহাসে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এত মানে মেধাবী পলিটিশিয়ান আসে নাই রে ভাই, হুম। আসে নাই। উনি কি ঠান্ডা মাথায় সব কিছুকে কিন্তু ওনার মতো করে দিছে। হ্যাঁ, এখন আমি খেলে মাঝে মাঝে বলি কি, এই মেধাটা যদি উনি একটু খালি গণতন্ত্রের দিকে একটু অল্প, অন্যগুলি করুক, হুম। একটু যদি খালি গণতন্ত্রের বিকাশের দিকে অল্প একটু দিত না, ধরুন 2%, 5%, তাহলে দেশের চেহারা অন্যরকম হয়ে যেত। হুম। নাই, দেয় না। এখন কেন দেয় না? হয়তো ওনার অন্য কোনো প্ল্যান আছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে বুঝবো? জি, জর্জ ভাই, আমরা শেষের দিকে চলে আসছি, আমি আর প্রশ্ন করলাম না। না, আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত হতে পারলাম না যে উনি গণতন্ত্রের দিকে খুব একটা বেশি নজর দিচ্ছেন না। অবশ্যই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের মতো আমার মনে হয় অন্য কোনো রাজনৈতিক দল এত ত্যাগ স্বীকার করে নাই। এখন গণতন্ত্র বলতে যদি শুধুমাত্র বোঝায় যে নির্বাচনী ব্যবস্থা বিএনপি যেটা চাচ্ছে সেটা পুনঃপ্রবর্তন করা, তাইলে তো আপনার ওই বিএনপির যে একগুয়েমি কর্মকাণ্ড সেটার ভিতরেই থেকে যেতে হবে। হুম। কেননা বাংলাদেশে, আমি এর আগে অনেকবার বলেছি, আজকেও আবার বলছি, বাংলাদেশে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আর কোনো দিন ফিরে আসবে না। হুম। যেহেতু ফিরে আসবে না, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচনী ব্যবস্থার আর কোথায় কোথায় কিভাবে সংস্কার করা প্রয়োজন সেই সমস্ত আলোচনার মধ্য দিয়ে যদি নির্বাচনী ব্যবস্থা সংস্কার হয় সেটা দেখা যেতে পারে। কিন্তু এক জায়গায় গো ধরে বসে থাকা, কেয়ারটেকার গভর্নমেন্ট থাকা বা না থাকা মানে গণতন্ত্র থাকা বা না থাকা, এই সমস্ত সংজ্ঞা দিতে 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 গত 14-15 বছর 14-15 বছর সময়ের ভেতরে দেশের মানুষ এইটা একদম সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে ফেলেছে যে না, এই কাজ আর হবে না, এই কাজ হবে না। তার কারণে বিএনপি তাদের আন্দোলনে কখনোই মানুষের কাছে সাড়া পায়নি। তারা বলে দেশে 16 কোটি 18 কোটি মানুষ তাদের সাথে, দিন শেষে দেখা যায় তাদের সাথে কেউ নাই। তারা বলে যে ভারতের পণ্য বর্জন করলাম, দেশের 18 কোটি মানুষ আমাদের সাথে, 3 দিন পরে দেখা যায় দেশের মানুষ কেউ তাদের সাথে নাই। তো এই একই আপনার অপ্রাসঙ্গিক এবং অসাংবিধানিক ব্যবস্থাকে যদি আবার ফিরিয়ে আনার ব্যবস্থাকে ওনারা মনে করেন যে গণতন্ত্র থাকা বা না থাকার শামিল, সেটা একদম একদম বোকার স্বর্গে বাস করার মতো। এখন বিএনপি যদি রাজনীতিতে ক্রিয়াশীল না হয়, ভোটে অংশগ্রহণ না করে, এটা রাজনৈতিক দল হিসেবে তাদের সিদ্ধান্ত। এখানে আওয়ামী লীগ খুব জোর করে চাপিয়ে তাদেরকে নির্বাচনে আসা বা না আসা থেকে ঠেকিয়ে রাখছে, বিষয়টা এরকম না। নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান করেন, সেই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বিএনপির যদি কিছু বলার থাকে এক্সিস্টিং সিস্টেমের ভেতর দিয়ে সেটা তারা বলতে পারে। কিন্তু আপনারা দেখবেন যে তারা প্রতিবারই বলা যায় আমরা নির্বাচনই হতে দেব না, নির্বাচন প্রতিহত করবে, এবং প্রতিহত করে বাংলাদেশ আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে নামাবো, পালানোর পথ পাবে না, এই সমস্ত আপনার একেবারে হঠকারী কথাবার্তা বলা
আর ওনাদের এই কথাকে সায় দেওয়া মানে যদি গণতন্ত্রকে ফিরিয়ে আনার কথা হয়, তাহলে এটা বাংলাদেশের রাজনীতিতে এখন সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। জি, কদিস আফরোজ ভাই। না কি আর বলবো, বলাটা হচ্ছে যে আসলে তত্ত্বাবধায়ক নিয়ে যেটা বলছে, তত্ত্বাবধায়কটা সবচেয়ে কলুষিত করছে কিন্তু বিএনপি। আমার কাছে মনে হচ্ছে দুইবারই এই পরিমাণ এটাকে নষ্ট করছে, যে কারণে এখন যদি ঠিক আছে তত্ত্বাবধায়ক হবে না, আবার দলীয় সরকার থাকবে, জর্জ বা যেটা বলছে, আমি মনে করি এখানে সাজেশন করে একটা ব্যবস্থা আনা দরকার কিভাবে হবে। কিন্তু দুই এটাও প্রপোজাল হচ্ছে কয়েকবার। যদি বিএনপি তত্ত্বাবধায়কের দাবিতে অনড়, এটা যেমন ঠিক, আওয়ামী লীগও তো অনড় যে তত্ত্বাবধায়ক সরকার আসবে না। না, বিএনপি অনরটা তাদের ওই জায়গাটা ছাড় দিতে হবে। ছাড় না দিলে অনর বলে কিছুই নেই। অনর বললে ওই যে শেষ হয়ে যাব, যেটা একটু আগে মাসুদ কামাল বললেন যে বিএনপি এক পর্যায়ে যায় ওরা নির্বাচনী ভুলে যাবে, কথার কথা বলছি, আমি ওইটা বলছি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন দরকার। ওই যে ভোটে বললেন না আত্মীয় স্বজনকে এইটা না করে আমি মনে করি এমপি সাহেব দিতেছে দেখ না, বা মন্ত্রী সাহেব একজন প্রার্থীকে দিচ্ছে, এটা তো এখন যেহেতু দলের প্রতি দিচ্ছে না, বরঞ্চ তার এখানে লোকাল রাজনীতি আছে, উপজেলা এবং জেলা মিলে তারা দুই একজন সমর্থন, অর্থাৎ তারা পরোক্ষভাবে সমর্থন করুক। আমি মনে করি রাজনীতি এই নিয়ে বিশৃঙ্খলা করে লাভ নাই। বরঞ্চ শেখ হাসিনা এই জায়গাটা ভালো করছে যে বিএনপি যে বয়কট করবে এটা আগের থেকে আঁচ করতে পারছে, আঁচ করতে পেরেছে বলেই আওয়ামী লীগ কিন্তু টিকে আছে, রাজনীতিতে টিকে থাকবে। এখন ওইটুক যদি আরেকটু করে রাজনীতিকে বাঁচিয়ে রাখার জন্য, তার পরোক্ষ সমর্থন থাকবেই, সমর্থন রাখা দরকার। আমি মনে করি তার পরোক্ষ প্রার্থীর সমর্থন থাকা ভালো, এবং দলীয় পর্যায়ে নমিনেশন তো দিচ্ছে না কিন্তু সমর্থন রাখতে পারে। তাহলে আর এই যে এই 20 জন 22 জন সরে নাই, তারপরে তারা কথা শুনে নাই, এই অপবাদ তার মাথায় নিতে হবে না। জি, মাসুদ কামাল ভাই যদি কিছু অ্যাড করেন। না, আসলে এখানে অ্যাড করার কিছু নাই, যে বিষয়টা সবই তো শেষ হয়ে গেল। যে আসলে নির্বাচনটা যেটা হচ্ছে, আমি যদি উপজেলা নির্বাচনের কথাই ধরি, কিন্তু দেখেন আমার না মাঝে মাঝে মনে হয় যে এই নির্বাচনেও কিন্তু মানে সংসদ নির্বাচনের চেয়ে হয়তো একটু বেশি ভোটার আসবে, কিন্তু নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা মানে পলিটিক্যাল পার্টির, সেটা কিন্তু এখানে আমরা দেখব না। কারণ একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে যে কোনো নির্বাচন হোক, যে কোনো লেভেলে নির্বাচন হোক, প্রধান বিরোধী দল যদি না থাকে তাহলে সেই নির্বাচন অর্থহীন নির্বাচন। আপনাকে যেভাবে হোক প্রধান বিরোধী দলকে আনতে হবে। এখন আপনি যদি বলেন যে না প্রধান বিরোধী দল তো জাতীয় পার্টি, তাকেও তো আনতে পারেন নাই। কি বলবো বলেন? তো এই নির্বাচনটা না আমাদের মানে জাতির জন্য এই ধরনের নির্বাচন কোনো লাভজনক না। তবে একটা কথা আমি বলি ফিনিশিং, যেটা নাকি পুরো আলোচনার সঙ্গে ঠিক অতটা প্রাসঙ্গিক না, এটা হলো একটা জাতীয় সরকার মানে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার কি আছে আমাদের দেশে? আসলে এমন একটা স্থানীয় সরকার আপনি বানাচ্ছেন যে উপজেলার চেয়ারম্যান, এ তো উপজেলা নির্বাহী অফিসার যে তার ক্ষমতা কম। তো স্থানীয় সরকার এমন একটা বানাইছেন, একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, তাকে মন্ত্রণালয়ের থেকে একটা নোটিশ দিয়ে তাকে চাকরি থেকে বাদ দিতে পারে। জনপ্রতিনিধিকে একজন আমলা কিভাবে বরখাস্ত করতে পারে, এটা আমি বুঝি না। কাজে আমি মনে করি নির্বাচন তো আরো পরের কথা, মানে স্থানীয় সরকারটাকে আসলে শক্তিশালী ভাই করা দরকার। জি, সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।